শোন, তোকে আজকে প্রথম দেখছি ওর সাথে, তাই কিছু বলছি না। ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে কি হবে সেটা ভেবেও কুল পাবি না। অহনা কথাটা বলেই সেখান থেকে হনহন করে চলে যায়। এইদিকে রাহাতের চোখে পানি যেন বন্যা বয়ে যাচ্ছে। কেননা অহনা ওকে ভালোবাসেনি তো কি হয়েছে? ওর বন্ধুকে এভাবে অপমান কেন করলো? দোস্ত, আমার জন্য ওর কাছে তোকে ছোট হতে হলো। প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আরে দূর, বন্ধুর জন্য এইটুকু অপমান কিছুই না। তাহলে তো আমার কাছে আশীর্বাদের মতো মনে হচ্ছে। দোস্ত, এর থেকে আর সুন্দর মেয়ে পাবে, এর পিছনে আর থাকতে হবে না তোকে। দেখ দোস্ত, মানুষ তো এমনি এমনি আর বলে না যে জীবনের প্রথম ক্রাশ বা ভালোবাসাকে কখনো ভোলা যায় না। এটা ঠিকই বলেছে। ও যাই বলুক না কেন, আমি ওকে কখনোই ভুলতে পারবো না। সত্যি, ভালোবাসা মানুষকে বেহায়া করে তোলে, যেটা তোকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আরে, যে মেয়ে তোকে ভালোবাসা তো দূরের কথা, কখনো ভাবেও না, আর তুই তার জন্য এমন করছিস। তোকে নিয়ে আঙ্কেল আন্টির কত স্বপ্ন, আর তুই এইভাবে ভেঙে পড়েছিস। নিজেকে শক্ত কর, একটা কথা মনে রাখিস। তুই যদি নিজেকে ব্যান্ড হিসেবে গড়ে তুলতে পারিস, তাহলে তোর পিছনে এমন হাজারো মেয়ের লাইন ধরবে। তখন তোর চেহারায় তুই গরিব সেটা দেখবে না, তোর ব্র্যান্ড নিয়েই পড়ে থাকবে। এভাবে রাফিন রাহাতকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাহাত কোনোভাবেই সেটা বুঝতে চায় না। এদিকে আশেপাশের সবাই ওদের দেখছে, তাই রাফিন রাহাতকে নিয়ে চলে যায়। এদিকে অহনা বাসায় যাওয়ার আগেই তিন্নির সাথে দেখা হয়। অহনাকে এভাবে রাগে মুডে দেখে তিন্নি জিজ্ঞেস করে, কিরে অহনা, এই অবলায় তোকে এমন রাগী দেখাচ্ছে কেন? তখন তো বাড়ি থেকে শান্তভাবেই যেতে দেখলাম। আর বলিস না, আমি মিম ভাবির সাথে ওদের বাসায় গিয়েছিলাম। সেখান থেকে বাসায় আসার সময় ওই লুচ্চা আমার সামনে পড়ে। কি বলিস? আজকে আবার? তাহলে তোর সাথে বাজে ব্যবহার করেছে নাকি? ওর কি ক্ষমতা আছে নাকি আমার সাথে বাজে ব্যবহার করা? তবে আজকে আমি ওর চোখে পানি দেখেছি। আমার মনে হয় রাহাত তোকে সত্যিই বড্ড ভালোবাসে রে। না হলে এত অত্যাচার অপমানিত হবার পরেও বারবার তোর পেছনে পড়ে থাকতো না। এমন করে যদি আমার পেছনে একবার পড়ে থাকতো, তাহলে আমিও কি সেই কবেই ভালোবাসি বলে দিতাম। তোর যদি এতই ইচ্ছে থাকে, তাহলে তুই গিয়ে ভালোবাস না। আমাকে বলতে এসেছিস কেন? অহনা রাগী কণ্ঠে কথাটা বলি সেখান থেকে চলে যায়। আর এদিকে তিন্নি সেখানে দাঁড়িয়ে অহনা চলে যাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে। আরে বান্ধবী, আমি তো সেই প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ও তো আমাকে না, বরং তোকে ভালোবাসে। আর আমি তো তোর বান্ধবী হয়ে তোদের প্রেমে বাধা হতে পারি না। তিন্নি উপরে কথাগুলো ভেবে বাড়ির ভেতরে চলে যায়। আর এদিকে অহনার রাগে ফায়ার হয়ে রুমে চলে যায়, যেটা দেখে ওর আম্মু ওর পিছন পিছনে রুমে গিয়ে বলে, কি রে অহনা, তোরে এমন রাগী দেখাচ্ছে কেন? আজকে আবার তোর সাথে কোন ছেলে অসভ্যতামি করেছে নাকি? আম্মু, আর বলিও না। একটা ছেলে ভাইয়ের বিয়ের দিন থেকে আমাকে ভালোবাসে বলে বলে জ্বালিয়ে মারছে। এত এত মায়ের আর অপমান করছি, তবু আমার পিছু ছাড়ছে না। ও, তাহলে সেই ছেলেটাই আজকে তোর সাথে এইভাবে রাগিয়ে দিয়েছে বুঝি? আর বলিও না, কয়েকদিন আমার সামনে আসেনি দেখে আমি ভেবেছি ও হয়তো আমাকে ভুলে গেছে। কিন্তু আজকে হঠাৎ আসার সময় সামনে পড়ে, বলে আমাকে নাকি প্রতিদিন খুঁজতো। তাহলে আমার মনে হয় ছেলেটা তোকে সত্যি অনেক ভালোবাসে, তা না হলে এইভাবে তোর পিছে ঘুরে বেড়াতো না। ধুর, ওর মতো ফকিরের ভালোবাসা আমার কোনো দরকার নেই। আমার জন্য তো কোনো রাজপুত্র অপেক্ষা করতেছে। মারে, এই পৃথিবীতে সুখী হতে হলে শুধু টাকা পয়সা থাকতে হয় না। দুজনের মনের মিল হলে তারা কুঁড়ে ঘরেও নুন ভাত খেয়ে সুখী হতে পারে। আম্মু, তুমি যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। আর পারলে আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিও। ঠিক আছে, দিচ্ছি। তবে মা, তুই যেটাই করিস সেটা ভেবে চিন্তে করিস, কেননা না বুঝে এমন কিছু করিস না যেটার কারণে তোকে পরে পস্তাতে হয়। অহনার মা উপরে কথাটা বলেই এখান থেকে নিচে চলে যায়। আর এইদিকে অহনা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় ঠাস করে শুয়ে পড়ে। ও যেন কোনো কিছু ভাবতেই পারছে না। কিছু সময় পরে কফি দিয়ে গেলে কফির মগটা হাতে নিয়ে বারান্দায় এসে খাচ্ছে আর ভাবছে। আচ্ছা, আমি কি তাহলে ছেলেটার সাথে আসলে অন্যায় করতেছি, নাকি ঠিক কাজ করতেছি? না, আমি ঠিকই করতেছি। কেননা আজকাল সত্যিকারের ভালোবাসার মূল্য কেউই দিতে পারে না।
তবে ওর সাথে আজকে মনে হয় একটু বেশিই করে ফেলেছি। অহনা উপরে কথাগুলো ভাবছে আর কফি খাচ্ছে। ও যেন ভাবতে পারছে না আসলে ঠিক কাজ করেছে নাকি ভুল। এই চিন্তাটাই যেন অহনাকে বারবার ভাবিয়ে দিচ্ছে। এদিকে রাহাতকে রাতে খাবার টেবিলে মন খারাপ করে থাকতে দেখে ওর বাবা বলে, আচ্ছা রাহাত, আমার সাধ্যমতে তোদের চাহিদার কোনো কমতি তো রাখিনি। যখন যা চেয়েছিস আমি তোদের সেটাই এনে দিয়েছি। কি ব্যাপার, তুই হঠাৎ রাহাতকে মিন করে এমন কথা কেন বলতাছো শুনি? এমন করে বলবোই না কেন, তুমি বলো। আমি যেই ছেলে মেয়ের মুখে হাসির জন্য সারা জীবন এত কষ্ট করে যাচ্ছি, আর সেই ওরাই নাকি এমন মুখটা বিচ্ছিন্নতায় ভরে রাখবে। ছেলের মুখটা এমন দেখে বাবা হিসেবে আমার কি ভালো লাগছে বলো? আব্বু আসলে তুমি যেটা ভাবো তেমন কিছুই না। রাহি বাড়িতে নেই তো, তার জন্য আমার মনটা একটু খারাপ। ওর সাথে দুষ্টুমি খুনসুটি করতে পারছি না, বুঝতেই পারছো। বাবারে, আমি তোর জন্মদাতা পিতা, তোর মনের কথা বুঝতে পারি। তুই আসলে সেই জন্য মন খারাপ করে নাই। আসলে বাবা, সবটা খুলে বলতো, তোর আসলে কি হয়েছে? রাহাতের বাবার এমন কথা শুনে চেয়ার ছেড়ে ওর বাবার গলা জড়িয়ে হাউমাউ করে কান্না করে দেয়। ছেলের এমন কান্না দেখে মিসেস ও মিস্টার দুজনেই কান্না করে দেয়। বাবা, তোর কি হয়েছে আমাকে খুলে বল। আমার কিডনি বিক্রি করে হলেও তোর মনের আশা আমি পূরণ করব। হ্যাঁ আব্বাজান, বল তোর কি চাই। তোর বাবা কিডনি দিয়ে না হলেও আমার কিডনি ও বিক্রি করে দিব, তবুও তুই এভাবে মুখটা বাংলা পেঁচার মতন করে রাখিস না। আমার একটুও ভালো লাগছে না, দেখ। আম্মু, আমি যে অহনাকে এত ভালোবাসি সেটাও একটুও বুঝতে চায় না, আমাকে সব সময় এড়িয়ে চলে। আজ আমি গরিব বলে কি ওর কাছে এতটাই অযোগ্য হয়ে গেছি? ও, এই ব্যাপার। রাহাত শোন, তোর মাকেও আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম। তোর নানা ছিলেন অনেক বড় লোক, আর আমি ছিলাম তাদের কোম্পানির সামান্য কর্মচারীর ছেলে মাত্র। তোর মায়ের সাথে আমার দেখাটা অঘটন হিসাবেই হয়েছিল। ব্যাস, তারপর থেকে প্রেম হয়ে যায়। কথায় আছে না, যার মনের সাথে যার মিল আছে তার সাথে একদিন না একদিন দেখা হবেই। এমনটাই হয়েছিল। ও, তার মানে আম্মু আর তুমি লাভ ম্যারেজ করেছো? হ্যাঁ, আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, কেননা আমার বাবা তোর বাবাকে কখনোই মেনে নিতে চাইছিল না। এমনকি আমি তোর বাবার হাত ধরে এক কাপড়ে বাড়ি ছেড়েছিলাম। আমাকে বাবা সব কিছু থেকে বঞ্চিত করেছিল, তবুও আমি পিছনে ফিরে তাকাইনি, কারণ আমার ঠিকানাটা তোর বাবার ঘরেই ছিল। আমি তোর মাকে কখনো সুখী করতে পারিনি রে বাবা। হয়তো চাওয়া পাওয়া সবটাই পূরণ করতে পেরেছি, যেটা আমার সাধ্যের মাঝে ছিল। তাহলে আব্বু, তুমি আম্মুর কোন ইচ্ছেটাকে অপূর্ণ রেখেছো শুনে? বাবারে, তোর মা আমার সাথে আসার পর থেকে তার পরিবারের কাউকে বা আত্মীয়কে দেখতে পারেনি, এমনই তারা কখনো কথা বলতে আসেনি। তাই বলি কি বাবা, আর যাই করিস কখনো কোনো মেয়েকে তার পরিবারের অমতে বিয়ে করিস না। হয়তো মেয়েটা স্বামী সন্তান নিয়ে সুখী ঠিকই হয়, কিন্তু তার পরিবারে দেওয়া কষ্টগুলো তাকে রাতে ঘুমাতে দেয় না। আম্মু, তুমি এতটা নিষ্ঠুর কেন? এত বড় একটা কষ্টের বোঝাকে নিজেদের কাঁধে নিয়ে বেরিয়েছো, আর আমাদেরকে বলনি? বাবা, আমি চাই নানার বাড়িতে গিয়ে তোমাদের আবার এক করতে। না রে বাবা, সেটা আর হওয়ার না, কেননা আমার বাবা মা আর এই দুনিয়াতেই নেই। আমার একটা ভাই আছে, কিন্তু তারা এখন কোথায় থাকে সেটা জানি না। রাহাতুর মায়ের চোখে জমে থাকা পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলে, আম্মু দেখো, আমি একদিন তোমার পরিবারের সাথে মিল করাই সারমু। সেদিন আমার থেকে যে গিফটটা পাবে সেটাই হবে তোমাদের কাছে সবচেয়ে সেরা গিফট। আল্লাহ যেন তোর মুখের কথা কবুল করে। তবে বাবা, একটা কথা সব সময় মাথা রাখিস, সেই জিনিসটা হাজারো শক্তিবল প্রয়োগ করে আদায় করা যায় না, সেটা ভালোবাসা দিয়েই পাওয়া যায়। এভাবে রাহাত ওর বাবা মায়ের সাথে আর অনেক কথা বলে খাবার খেয়ে রুমে চলে আসে। কিন্তু ঘুম যে ওর চোখে আসতেছেই না, তাই বুদ্ধি করে রাহিকে কল দেয় জ্বালানোর জন্য। রাহি মাত্র ঘুমিয়ে গেছে, ঠিক তখনই ফোনের শব্দে ঘুম ভেঙে যায় আর ফোনটার দিকে না তাকিয়ে ফোনটা কানে নিয়ে বলে, হ্যালো, কে বলছেন? ওই পেতনি, তুই আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, মোবাইলের স্ক্রিনে ভালো করে দেখ নাম্বারটা কার। এবার রাহি রাহাতের কণ্ঠে শুনে মোবাইলের দিকে তাকিয়ে দেখে আসলেই রাহাত কল দিছে।
তাই রাহি চোখ মুছে রাহাতকে বলে, তো হনুমান, তোর কি খাইয়া দাইয়া কোনো কাম নাই নাকি? হ্যাঁ, আমি মাত্র ঘুমাইছি আর তুই এখন ফোন দিয়ে আমার ঘুমের 14টা বাজাই দিচ্ছিস। কি করব বল, আমার যে ঘুম ধরছেই না, তাই তো তোকে জ্বালানোর জন্য ফোন দিলাম। ভালো করেছিস, এখন কি বলবি সেটা বলে ফেল। ভাইয়া, আসলে আমার অনেক ঘুম পাইছে, বোঝার চেষ্টা কর। ঘুম পাইছে? ভাই এদিকে বিরহ যন্ত্রণায় ঘুমাতে পারছে না, আর উনি আরামে ঘুমাবে। ঘুমোবো না তো কি করব? হ্যাঁ, তোর মতো না ঘুমিয়ে সারা রাত পার করে দেব না কি? ওই তোকে বলেছি না, ওই মেয়ের পিছনে না ঘুরে অন্য কারো পেছনে ঘোর, সময় কম নষ্ট হবে। আরে বোন, তুই যদি আমার মনটা নিয়ে পড়ে দেখতে পারতি তাহলে বুঝতি আমি ওকে ঠিক কতটা ভালোবাসি। অহনা আপু তো আজকে মিম আপুর সাথে আমাদের বাড়িতে গিয়েছিল, তখন থাকলে তো তাও কিছু একটা করা যেত। কি? তার মানে অহনা আজকে আমাদের বাড়িতে এসেছিল? ইস রে, বউ এসে হবু শ্বশুর বাড়ি ঘুরে গেল, অথচ আমি বড় হয়ে সেটা বুঝতেই পারলাম না। তুই ছিলি না, ভালোই হয়েছে। কেননা তুই থাকলে আম্মু আব্বুর আরও কষ্ট হতো, কেননা অহনা আপুর সাথে তুই ফাজলামি করতি আর সে তোকে অনর্গল থাপ্পড় দিয়েই যেত। চুপ কর, ও তো আমাকে ভালোবেসে থাপ্পড় দেয়, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, তোর মতো ছেলে যদি সব মেয়ের কপালে জুটতো তাহলে ইস, মেয়ে কত মজা পাওয়া যেত। চুপ করে এখন বল, অহনা আমাদের বাড়িতে এসেছিল কেন? আপুর সাথে ঘুরতে এসেছিল। আমার তো মনে হয় আপু ওকে জোর করে এনেছিল, না হলে উনি আসার মতো মানুষ নাকি? দেখিস, আমি ওকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। হ্যাঁ, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। কেমন? চল ফোন রাখ। রাহি উপরে কথাটা বলি আবারও ঘুমের রাতে হারিয়ে যায়। এদিকে বেচারা রাহাত আর কি করবে, সে অনেক কষ্টের পরে ঘুমপড়িকে কাছে ডেকে এনে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় কিছুদিন। রাহাত পুলিশে সিলেক্ট হয়ে যায়, এখন ট্রেনিং এর জন্য যেতে হবে। তাই ট্রেনিং এ যাবার আগের দিন রাফিনের কাছে যায় অহনাকে দেখতে যাবে বলে। আপনারা তো হয়তো ভাবছেন এই কয়দিন রাহাত অহনার কাছে যায়নি। আরে আপনারা যেটা ভাবলেন ভুল, কেননা প্রেমিক কি আর প্রেমিকাকে না দেখে থাকতে পারে? রাহাত রাফিনকে কথাটা বলতেই রাফিন তেলে বেগুনে চলে ওঠে। দোস্ত, আসলে তোকে কি বলবো, সেই বাসাটা আমি খুঁজে পাচ্ছি না। ওই তোর চোখে কি ওই দিন দুনিয়ার আর কোনো মেয়ে পড়ে নাই? তোর হাজার খানের চর তারপরে খেয়েও ওই মেয়ের পিছনেই পড়ে থাকতে হবে। বন্ধু, আমার চোখ তোর চোখে লাগিয়ে যদি দেখতি তাহলে বুঝতি অহনা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। আমার মনটা যদি নিয়ে পড়ে দেখতে পারতি তাহলে জানতি আমি ওকে ঠিক কতটা ভালোবাসি। দোস্ত, ওকে তো 6টা মাস দেখতে পারবো না, তাই চল না আবারও আজকে একটু জ্বালিয়ে আসি। রাফিন রাহাতের এমন আকুতি মাখানো কণ্ঠের কথা শুনে আর কেন জানি না গিয়ে থাকতে পারলো না, তাই যেতে রাজি হয়। আচ্ছা চল, তবে দোয়া করি আল্লাহ যেন ওই অহংকারী মেয়ের পাথরের তৈরি মনে তোর প্রেমের ফুল ফুটায়। এই তো দোয়া করতে শিখে গেছিস। আর শোন, ওকে কখনো বলবি না আমি যে পুলিশে টিকেছি বা ট্রেনিং এ যাচ্ছি। আমি তো ওই খাল নাগিনীর সাথে কোনো কথাই বলবো না। তাহলে এটা কি করে বলবো? তোমার তো আশের সাথে তুমি প্রাণ খুলে কথা বলো, মন ভরে থাপ্পড় খেয়ে আইসো, কেমন? রাফিনের কথা জবাব না দিয়ে বাইক চালিয়ে সোজা অহনার কলেজে চলে আসে। কেননা অহনা আজকে কলেজে এসেছে, সেটা রাহাত অনেক কষ্টের পরে জানতে পেরেছে। রাহাত ও রাফিন অনেক সময় হলো অহনার আসার জন্য কলেজের বাইরে দাঁড়িয়েছে, কিন্তু অহনার আসার কোনো নামগন্ধ নেই। তার জন্য রাফিন বলে, দোস্ত, আমরা মনে হয় ভুল ইনফরমেশন পেয়েছি যে অহনা আজকে কলেজ আসছে, তাই চল ফিরে যাই। দূর বেটা, আর একটু সময় অপেক্ষা করি না, মাত্র তো 10 মিনিট হলো এলাম, তাই না? হ্যাঁ রে মামা, মানুষ প্রেমে পড়লে যে সময়ের দামটাও ভুলে যায়, তোকে দেখে বিশ্বাস হলো। ওই শালা গড়ি দেখ, আমরা এখানে এসে 3.5 ঘন্টার উপরে হলো দাঁড়িয়ে আছি, আর তুই বলছিস 10 মিনিট। আরে ভাই, চণ্ডীদাস 12 বছর বকশি ফেলে অপেক্ষা করতে পারলে আমি এইটুকু সময় পারবো না? তুমি বন্ধু এই সুপার ফাস্ট টেকনোলজির যুগে যে সেই আদিম যুগের চণ্ডীদাসের কথা কেন বলছিস বুঝি না। ওই আমি কি ওর নাম্বার বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আইডি নিতে পেরেছি নাকি? এমনিতেই কিছু কথা বললে গালের নকশা বদলা দেয়। তোমার না মামা ওই মায়ের হাতে তাপ্পড় খেয়ে বাঁচতে হবে, তাছাড়া আমি আর কোনো রাস্তায় দেখছি না। দূর হালা,
একদম বেশি কথা বলবি না তো, কয়ে দিলাম। শালা কিসের কি একটু পজিটিভ সাহস দিবি, সেটা না করে আরো নেগেটিভ বলে ভয় পাইয়ে দিচ্ছিস। ওরা দুজনেই কথা বলতেছে, এমন সময় দূর থেকে তিন্নি রাহাতকে দেখে কাছে আসে। আর তিন্নিকে দেখে রাহাত একটু অবাক হয়ে যায়, কেননা ওরা তো সব সময় একসঙ্গেই থাকে, তাহলে আজকে অহনাকে দেখছে না। তিন্নি ওদের কাছে এসে জিজ্ঞেস করে, আচ্ছা রাহাত ভাইয়া, আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে তো কখনো দেখিনি, তাহলে আজকে হঠাৎ এখানে দাঁড়িয়ে আছেন কেন? নাকি আমার বান্ধবীর কাছে নিজেকে বখাটে প্রমাণ করতে চান? না, আসলে আপনার বান্ধবীকে দেখার জন্য মনটা কেমন কেমন করছিল, আর আমি শুনেছি অহনা আজকে কলেজে এসেছে, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, আপনি তাহলে অহনাকে একটা নজর দেখার জন্য দাঁড়িয়ে আছেন। ইস, আমার বান্ধবীটা যে কেন আপনার ভালোবাসাটা বোঝে না কে জানে। আচ্ছা, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন দয়া করে? বলেন কি করতে পারি আপনার জন্য? আমার কলিজাকে তো দেখতে পারতেছে না, তাহলে বলতে পারেন আমার জান পাখিটা কোথায় আছে? উফ, কি প্রেম! আসলে অহনা আজকে ঠিকই কলেজে এসেছিল, কিন্তু আবার চলে গেছে, কেননা বাসায় নাকি ওর কি একটা কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে। রাহাত উপরে কথাটা বলে চলে যেতে নিয়ে দেখে রাফিন তিন্নির দিকে হাঁ করে তাকিয়ে আছে। এত সময় যে ওরা এত কথা বললো সেটার আগা মাথা কিছুই শোনেনি রাফিন। রাহাত রাফিনের হাত ধরে টেনে নিয়ে যেতে নিলেই পেছন থেকে তিন্নি বলে ওঠে, কারো যদি খুব প্রয়োজন হয় তাহলে আমার থেকে আমার সুন্দরী বান্ধবীর নাম্বার ও ফেসবুক আইডি নিতে পারে। তিন্নির কথা শুনে রাহাত যেন মেঘ না চাইতে বৃষ্টি পেয়েছে এমন খুশি। রাহাত তাড়াতাড়ি তিন্নির কাছে গিয়ে বলে, আপনি দেবেন না, হয়তো তার জন্যই চাওয়ার দুঃসাহস করিনি, তাহলে দিন দেখি। আমি কোনোভাবেই দিতাম না, কিন্তু আপনার এমন ভালোবাসা দেখে আমি কোনোভাবেই না দিয়ে থাকতে পারলাম না। এই যে এই নিন, এফবি নেম হৃদয় স্পর্শকতাই তুমি, আর মোবাইল নাম্বার হলো 0170427। আপনাকে ঠিক কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নেই, তবুও ধন্যবাদ। আরে না না, ঠিক আছে। আর দোয়া করি আমার বান্ধবীর মনটা নরম হয়ে আপনার সাথে যেন প্রেমের বাঁধনে জড়িয়ে আমরাও যেন তাড়াতাড়ি বিয়ের দাওয়াতটা খেতে পারি। সেটা তো অবশ্যই। রাহাত উপরে কথাটা বলে খুশি মনে রাফিনকে নিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসে। কিছু দূর আসার পরেই রাহাতের চোখ আটকে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা বিশাল শপিং মলের দিকে, কেননা সেখানে অহনা একটা ছেলের সাথে দাঁড়িয়ে আছে। রাহাত বাইক থামিয়ে অহনার কাছে গিয়ে বলে, তোমাকে আমি ঠিক কত জায়গায় খুঁজেছি জানো? আর আমি তোমাকে একটা নজর দেখার জন্য তোমার কলেজের বাইরে পাক্কা 4 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমার চাঁদ মুখটা দেখার সৌভাগ্য আমার হয়নি। তা এখানে কি করো? অহনা রাহাতের এমন অধিকার জড়ানো কথা শুনে ঠাস করে রাহাতের গালে থাপ্পড় বসিয়ে রাগী কণ্ঠে বলে, আমি কোথায় যাব না যাব সেটার অনুমতি কি আমাকে তোর কাছ থেকে নিতে হবে নাকি? ওই, তুই কে যে তোকে সব বলতে হবে? আমার যেখানে মন চাইবে সেখানে যাব, সেটা বলার তুই কে? হ্যাঁ, দেখো অহনা, আজকের দিনটায় অন্তত তুমি আমার সাথে বাজে ব্যবহার করো না। তোমাকে প্রাণ ভরে একটু দেখতে দাও। ওই, তুই জানিস কি বলছিস? আমার বয়ফ্রেন্ডের সামনে দাঁড়িয়ে বলছিস আমাকে প্রাণ ভরে দেখবি? বলতেই হবে, তোর অনেক দম আছে। দেখ আমার বয়ফ্রেন্ড কত স্মার্ট, আর তুই সামান্য পথের ভিখারি। তুমি আমাকে ভালো না বাসো তাতে কোনো দুঃখ নেই, তবে আজকে একটু দেখতে দাও। তুমি যখন তাকেই ভালোবাসো তখন আজকের পরে আর কখনো তোমাকে একদম বিরক্ত করবো না, আর ভালোবাসি বলেও জ্বালাবো না। রাহাতের এই কথাটা বলতে যেন চোখের জলে পুরো সাপ ভিজে গেছে। বুকের ভেতরে যেন কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাহাতকে এমন করে কথা বলতে দেখে অহনা মনে মনে ভাবে, কি ব্যাপার, রাহাত তো আমাকে ছেড়ে যাবার ছেলে না। থাকুক না আমার হাজারো বয়ফ্রেন্ড, তবুও তাহলে ও এভাবে কেন বলছে? না, আমি এসব কি ভাবছি? ওর মায়ায় জড়ালে আমাকে হবে না, আমার কঠিনভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে। এইদিকে অহনা কিছু বলছে না দেখে রাহাত নিজেই কান্দামাখা কণ্ঠে নিয়ে আস্তে করে অহনাকে বলে, তোমাকে দেখার জন্য জোর করবো না। আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে সুখে থাকো। ভালোবাসলেই যে আপন করে পেতে হবে সেটা কিন্তু নয়। তবে আবার যদি কখনো আল্লাহ তোমার সামনে ফিরে আনে, তাহলে মুখ ফুটে একটা কথাই বলবো, বুকটা চিয়ে দেখো, শুধু তোমার ছবিটাই সাজিয়ে রেখেছি, তোমার নামটাই খোদাই করে রেখেছি। খুব বেশি ভালোবাসি প্রিয়। রাহাত কথাটা বলে সেখান থেকে চোখের জল মুছে চলে আসে।
এদিকে রাহাত চলে যাবার পর অহনার সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটা মানে অহনার খালাতো ভাই আবির বলে, আচ্ছা অহনা, তুই ছেলেটাকে এভাবে মিথ্যা কেন বললি? আমি ওর চোখে তোর জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। তুই জানিস না, রাহাত আমাকে আহাত ভাইয়ের বিয়ের দিন থেকেই ভালোবেসে ফেলে। বলতে পারিস ও আমাকে নিয়ে এতটা ভাবে যেটা ও নিজেকে নিয়েও ভাবে না। সত্যি রাহাত আমাকে অনেক বেশি ভালোবাসে, যেটা আমি খুব ভালো করেই জানি। তুই যখন জানিস ও তোকে এতটাই ভালোবাসে, তাহলে এভাবে দূরে তাড়িয়ে দিলি কেন? জানি না কেন তাড়িয়ে দিলাম, তবে ওর কাছে আসলেই আমার কেন জানি আবুর মুখে শোনা সেই ফুপির কথা খুব করে মনে পড়ে। আর ঠিক তখনই আমি এমন হয়ে যাই। আমি বুঝি না যেটা ফুপির সাথে হয়েছে সেটা নিয়ে তুই এত কেন ভাবিস। কারণ রাহাতও ঠিক তেমনই ঘরের ছেলে, যাকে আমার বাবা ভাই কখনোই মেনে নিবে না। তাহলে পরে যেটা হবে সেটা আগে থেকে ভেবে রাখাই ভালো। এভাবে আরো অনেক কথা বলে ওরা সেখান থেকে চলে যায়। আর এদিকে রাহাত রাফিনকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে। দোস্ত, এভাবে ব্যাংকে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। আমি পরে আবার অহনা বাবির সাথে কথা বলে আসবো। না, তোকে যেতে হবে না। ও আসলে আমাকে ভালোবাসবে না। যদি ভালোবাসতোই তাহলে ওই ছেলের সাথে এভাবে চলতো না। দোস্ত, এমনও তো হতে পারে ও তোকে দূর রাখার জন্য মিথ্যা বলেছে, যেখানে ওই ছেলের ওর পরিচিত কেউ আসলে বয়ফ্রেন্ড না। দোস্ত, তুই এসব কথা আর বলিস না। আচ্ছা, কিছু খেতে চাইলে খেয়ে চল, বাসায় যাব। না, কিছুই খাবো না। আচ্ছা দোস্ত, তোর হবু বউয়ের যে একটা কিউট বান্ধবী আছে, সেটা কেন বলিস নি বল? দেখ দোস্ত, তুই আবার তিন্নির দিকে এভাবে হাত বাড়াইস না। কেননা তিন্নি ও অহনা থেকে কম না, যেটা আমি ভালো করেই জানি। না, সেটা তো হবে না। তুমি রাগী মেয়ের প্রেমে পড়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, এটা হবে না। তোর যেটা করতে মন চায় সেটা কর। এখন চল বাসায় যাই, আমার একটুও ভালো লাগছে না। তারপর ওরা দুজনে বাসায় চলে আসে। রাহাত রুমে ঢুকে বিছানায় শুয়ে কান্না করতেছে। এমন সময় রাহি এসে বলে, আচ্ছা ভাই, তুই এভাবে কান্না করতেছিস কেন? আজকে আবার অহনা আপু তোকে কিছু বলেছে নাকি? না, কিছুই বলেনি। তুই এখন এখান থেকে যা তো, আমাকে একটু একা থাকতে দে, আমার ভালো লাগছে না। আচ্ছা, তুই যখন বলবি না তখন আমি তোকে জোর করব না। এমনিতেই আমি তোর মনের অবস্থা বুঝি। রাহি কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে রাহাত আবারও সেই আগের মতো কান্নায় ভেঙে পড়ে। এভাবে দিনটা পার হয়ে রাত চলে আসে। রাতে খাবার টেবিলে সবার সাথে কথা বলে না বলে খাবার খেয়ে রুমে চলে আসে। রাহি, আমি বুঝতে পারছি না রাহাতের মনের অবস্থা এমন কেন হলো। আম্মু, ভাইয়া কালকে আমাদের রেখে দূরে চলে যাবে, তাই হয়তো মন খারাপ। হুম, সেইটাই হয়তো হবে। রাহি ওর মায়ের সাথে আরো অনেক কথা বলে। এদিকে অহনা বারবার রাহাতের কথাগুলোই ভাবছে, কেননা রাহাত কেন বলল সে ফিরে আসলে ভালোবাসি বলবে। না, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ও এভাবে কেন বলল? কাল থেকে আমাকে আর জ্বালাতন করবে না? দূর, কিছুই বুঝতেছি না। অহনা কথাটা ভাবতে ভাবতেই ওর ফোনের রিংটং বেজে ওঠে, যেটা দেখে অহনা ফোনটা রিসিভ করে বলে, তিনি বল, কেন ফোন দিলি এখন? আচ্ছা অহনা, আজকে কি তোর সাথে রাহাত ভাইয়ের দেখা হয়েছিল? কিন্তু কেন? তখন কলেজে দেখেছি 4 ঘন্টার মতো তোকে দেখার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তোকে দেখতে না পেয়ে মন খারাপ করে চলে আসে। ভালো, কিন্তু সেটা তুই আমাকে কেন বলছিস শুনি? তোর মনে আসলেই কোনো মায়া বা ভালোবাসা নেই রে। তোর মনটা আসলেই পাথরের তৈরি আমার মনে হয়। হ, আমার মনটা পাথরের তৈরি। এখন তুই ফোন রেখে ঘুমিয়ে পড়। অহনা কথাটা বলেই ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সকালে রাহাত সবার সাথে বসে খাবার খেয়ে রুমে এসে রেডি হয়ে নেয়। রাফিন ওর ব্যাগপত্র নিয়ে বের হয়ে, আর রাহাত ওর বাবার পায়ে হাত দিয়ে সালাম করে। আব্বু আম্মু, তোমরা তোমাদের পেতনিটাকে দেখে রাখো, আর তোমরা নিজেদের খেয়াল রাখো। রাহাত, তুই সব সময় দেখে শুনে থাকিস আর নিজের খেয়াল রাখিস। বাবা, আমাদের জন্য একদম চিন্তা করবি না। মাত্র তো কয়েকটা মাস, দেখতে দেখতে এমনিতেই চলে যাবে। আমার জন্য দোয়া করিও। আমি তাহলে আসি। ভালো থেকো সবাই। আর রাহি, একদম কিন্তু আব্বু আম্মুকে জ্বালাইস না।
ভাইয়া, তোকে ছাড়া কি আর দুষ্টুমি করে মজা পাবো নাকি বল? ভাইয়া তুই সাবধানে থাকিস কেমন? এ রাহাত রাহিকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছে সেখান থেকে চলে যায় পেছনে না তাকিয়ে। খুব করে দেখতে ইচ্ছে করছিল অহনাকে দেখতে, কিন্তু সেটা তো হবার নয়। তাই রাহাত রাফিনে থেকে বিদায় নিয়ে চলে যায়। দীর্ঘ সময় জার্নির পরে রাহাত চট্টগ্রাম এসে পৌঁছে। পরের দিন থেকে ট্রেনিংয়ে শুরু হয়ে যায়। এর হাতের মন কোনোভাবেই ঠিক ছিল না। সেটা দেখে ডাইজি ওকে বলে, কেননা রাহাতকে দেখে তার খুব আপন মনে হয়েছে। রাহাত, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? এখানে সবাই কিন্তু পরিবারকে ফেলে রেখে এখানে এসেছে, তাই তোমাকে শক্ত হতে হবে, তাহলে জীবনের লক্ষ্য পূরণ করতে পারবে। আসলে স্যার, আমার একটা কাহিনী আমাকে ভেতর থেকে পুড়ে পুড়ে খাচ্ছে। আমি কিছুতেই ওকে ভুলতে পারছি না। বুঝতে পারছি লাভ কেস কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। মনে রেখো, এখান থেকে সাকসেস হতে পারলেই গার্লফ্রেন্ডের বাবা মা তোমার সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে কোনো আপত্তি করবে না। ধন্যবাদ স্যার, আপনার কথা শুনে মনটা এখন অনেক খুশিতে। আপনার সাথে থাকলে আমাদের কোনো কষ্টই হবে না ইনশাল্লাহ। সমস্যা নেই, আমি সবসময় তোমাদের সবার পাশে আছি। তোমরা নিজেকে শক্ত রেখো, তাহলেই হবে। এভাবে আরো অনেক কথা হয়। দেখতে দেখতে ট্রেনিং ভালোভাবেই চলতে থাকে। আর এদিকে প্রথম দিকে অহনা রাহাতকে তেমন মনে না করলেও এখন আর কেন জানি ভুলে থাকতে পারে না। সব সময় রাহাতের মুখটাই ওর সামনে ভেসে ওঠে। অহনা মন খারাপ করে বসে আছে, এমন সময় তিন্নি এসে বলে, কিরে বান্ধবী, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? চল বাইরে গিয়ে ঘুরে আসি, লেখাপড়া তো শেষ করেই ফেলেছি। আমার ভালো লাগছে না, তুই যা তো এখান থেকে প্লিজ। কেন ভালো লাগবে না বল? তোকে তো এখন আর রাহাত ভাইয়া ভালোবাসি বলে বলে জ্বালাতন করে না, পিছনে ঘুরে ঘুরে না। এখন তো তোর হ্যাপি থাকার কথা। আমি প্রথম দিকে রাহাতকে মনে না করলেও এখন আর কেন জানি ওকে না ভেবে থাকতেই পারি না। সব সময় ওর মুখটাই যেন আমার কল্পনায় ভেসে থাকে। তুই জানিস রাহাত এখন কোথায় আছে? সে কোথায় আছে এটার মানে কি? তার মানে তোর সাথে রাহাত ভাইয়া আর দেখা করে না নাকি? না রে, সেই দিনের পর থেকে রাহাত আর কখনো আমার সামনে আসেনি। ওর বাড়ি কোথায় সেটাও তো জানি না, যে খোঁজ নিয়ে দেখব আমার পাগলটা কোথায় আছে। কি বলছিস? আমি তো সেদিন তোর নাম্বার এবং ফেসবুক আইডি দিয়েছি যেন তোর সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু এখনো সে তোর সাথে কথা বলেনি কেন? তিন্নির কথা শুনে অহনা অনেকটাই অবাক হয়ে যায়। কেননা রাহাতের কাছে অহনার সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা থাকে সত্ত্বেও রাহাত কথা বলে না কেন? এদিকে তিন্নির কথা শুনে অহনা কিছু বলছে না দেখে তিন্নি আবারও বলে, আচ্ছা বান্ধবী, সত্যি করে একটা কথা বলতো, লাস্ট যেদিন তোর সাথে রাহাত ভাইয়ের দেখা হয়েছিল সেদিন তুই কি ঘটনা ঘটিয়েছিলি তার সাথে? সেই দিন আমি ওর মনে সব থেকে বড় কষ্ট দিয়ে ফেলেছি। তার জন্যই হয়তো ও আমাকে আর ভালোবাসে না। কি করেছিস একটু খুলে বলতো, তারপরে দেখি তোর জন্য কি করা যায়। তারপর তিন্নির কথা শুনে অহনা সেদিনের সবটাই খুলে বলে, যেটা শুনে তিন্নি পুরাই হতাশ হয়ে যায়। কেননা একটা ছেলে এত ভালোবাসে আর তার সাথেই নাকি এমন করেছে। কি, তুই রাহাত ভাইয়ের সাথে এমন অভিনয় করেছিস? ছি! তোর থেকে এক বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য যেই মানুষটা তোর দেওয়া হাজারো কষ্ট সহ্য করে সব সময় তোর পিছনে পড়ে থেকেছে, তার সাথে এমনটা কি করে করতে পারলি বল? তিনি, তুই খুব ভালো করেই জানিস আমি কেন রিলেশনশিপের সাথে নিজেকে জড়াই না। সেই দিন আমি ঠিক বুঝতে পারিনি ও আমাকে কতটা ভালোবাসে। আর আজকে যখন বুঝতে পারলাম তখন পাগলটাই আমার কাছে নেই। তুই কি পারবি আমার পাগলটাকে আমার কাছে ফিরিয়ে দিতে? আমি কেন ফিরিয়ে দিতে যাব? তোর ভালোবাসাকে লাথি দিয়ে তুই দূরে ঠেলে দিয়েছিস, এবার তোকে নিজেই তোর ভালোবাসা দিয়ে তাকে খুঁজে নিয়ে আসতে হবে। আমাকে তো সেটা করতেই হবে। আমি এই কয়েকদিনে খুব ভালো করে বুঝেছি ওর মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। সত্যি পাগলটা গরিব দেখতে খ্যাত হলে কি হবে, ওর মনটা অনেক বড়, যেখানে আমাদের মতো কোনো অহংকার নেই। আমার মনে হয় রাহাত ভাইয়ের যে বন্ধু আছে না, রাফিন, ও
ওর সাথে যোগাযোগ করতে পারলে রাহাত ভাইয়ের খবর পাওয়া যেতে পারে। এই কথাটা তো একদম মনে ছিল না, তবে আমার মনে হয় না সে আমাকে রাহাতের কথা বলবে, কেননা সেই দিন আমি তাকে সহ রাহাতকে অনেক অপমান করেছি, যেখানে সে বন্ধুর জন্য আমার পায়ে পর্যন্ত পড়েছিল। এসব ভেবে এখন কোনো লাভ নেই, যা হবার হবে। আগে তো খুঁজতে হবে নাকি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। হুম, সেটাই। আচ্ছা চল তাহলে ওকে খুঁজে বের করি, কেমন? এভাবে দুই বান্ধবী অনেক কথা বলে রাফিনকে খুঁজতে গেলে পরে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। দেখতে দেখতে পার হয়ে যায় 6টা মাস। রাহাতের ট্রেনিং শেষ হয়েছে, তাই আজকে সে বাসায় আসবে। এই কয়েক মাসে অহনাকে অনেক বদলে গেছে। আগের মতো সেই চাঞ্চল্যতা ভাবটা ওর মাঝে খুঁজে পাওয়া যায় না। আসলেই ভালোবাসা মানুষকে অনেক বদলে দিতে পারে। অহনা সারাক্ষণ শুধু রাহাতকেই এখানে সেখানে খুঁজে বেড়ায়, কিন্তু দিন শেষে খালি হাতেই ফিরতে হয়। অহনা আগে থেকে অনেক শুকিয়ে গেছে, যেটা ওর ভাই জানে না। অহনার ভাইও আজকে বাড়িতে এসেছে। অহনার এমন অবস্থা দেখে জিজ্ঞেস করে, আম্মু, আমার পরিটার এই অবস্থা কিভাবে হলো? আর ওর যে এই অবস্থা সেটা তো আমাকে একটা বারের জন্য বলনি। কিভাবে হলো সেটা তুই ওর থেকে শোন। আমি কত করে বলেছিলাম না বুঝে কোনো কাজ করিস না। সেদিন তো আমার কোনো কথাই শুনিসনি, তাহলে আজকে কান্না করছিস কেন? আম্মু, আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বললো তো আসলে কি হয়েছে ওর সাথে, যেটা আমি জানি না। অহনাকে নাকি আহাদের বিয়ের দিন একটা ছেলে প্রথম দেখে ভালোবেসে ফেলে। এমনকি অহনার এত অত্যাচার অপমান করার পরও ছেলেটা কখনো ওর পিছু ছাড়েনি। কিন্তু তবুও ছেলেটার জন্য অহনার মনে কোনো জায়গা হয়নি। অহনা আবিরকে দিয়ে ছেলেটার সামনে নাটক করেছে, ব্যাস। তারপর থেকে আসি ছেলে অহনার সামনে আসেনি। এখনও তো অহনা তার প্রেমে পাগল, কিন্তু তাকে কোথায় পাবে? ও এই ব্যাপার। আচ্ছা ছুটকি, ভালোবাসায় তো কোনো দোষ নেই, তুই তো তার ভালোবাসাটা গ্রহণ করে নিলেই পারতি। ভাইয়া, আমি তো তখন বুঝিনি ওর অনুপস্থিতিটা ঠিক আমাকে এভাবে কাঁদাবে। যদি বুঝতাম তাহলে কি আর দূরে সরিয়ে দিতাম নাকি? সেটাও কথা, তবে আমার মনে হয় যেই ছেলে তোকে এত ভালোবাসে সে তোকে এভাবে ছেড়ে চলে যাবে? আমার মন বলছে সে তোর কাছেই আসবেই আসবে। ভাইয়া, তোমার কথাই যেন ঠিক হয়। আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না। তুই তাকে খুঁজে বের কর, আমি নিজে তোকে ওই ছেলের হাতে তুলে দেব, কথা দিলাম। ভাইয়া, রাহাত না অনেক গরিব, সেটার জন্যই আমি ওকে দূরে সরিয়ে রেখেছিলাম। এটা ভেবেছে যদি আমার সাথেও তোমরা ফুপির মতো ঘটনা ঘটাও। অহনার কথা শুনে ওর ভাই কিছু বলতে যাবে তার আগেই অহনার বাবা বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে হুঙ্কার দিয়ে বলে, সেটা তো হবারই ছিল। অহনা, তোর ভাবনায় কীভাবে এলো আমি এত টাকা খরচ করে তোকে ডক্টর বানিয়ে একটা গরিব ফকির ছেলের হাতে তোকে তুলে দেব? আব্বু, ভালোবাসাটা কি অপরাধ? ও ছাড়া আমাদের আর কে আছে বলো? ওর খুশিটা প্রাধান্য দেওয়াটাই কিন্তু আমাদের উচিত। আকাশ, আমি কিন্তু অহনাকে নিয়ে তোর সাথে বাবার ছেলের সম্পর্কের মাঝে দাগ লাগাতে চাই না। তুই খুব ভালো করেই জানিস ভালোবাসাটা অপরাধ না, কিন্তু ভালোবাসা করতে গেলে ভালো কিছু থাকাটা জরুরি। আব্বু, ছেলে গরিব তো কি হয়েছে বলো? আমাদের তো কোনো কিছুর কমতি নেই, আর অহনার নামে যা কিছু আছে সেটা দিয়ে ওরা সারা জীবন বসে খেলেও ফুরাতে পারবে না। এই নিয়ে আমি আর একটা কথা বলতে চাই না, তবে অহনা, একটা কথা মনে রাখিস, আমি তোর বিয়ে কোনো ফকিরের ছেলের সাথে কোনো দিন দিব না। যদি গরিবের সাথে বিয়ে দিতাম তাহলে আমার বোনকে এত বছর হলেও দূরে থাকতে হতো না। জানি না আমার আদরের বোনটা কোথায় কীভাবে আছে। অহনার বাবা কথাটা বলেই সেখান থেকে চোখ মুছতে মুছতে চলে যায় রুমে। আর এইদিকে অহনাও দৌড়ে রুমে চলে এসে দরজা লাগিয়ে বিছানায় থপাস করে শুয়ে কান্নায় ভেঙে পড়ে। আমি বুঝি না, শালা আমার বুড়াইয়া দাদুর মাথায় কি ভূত চাপলো যে ফুপিকে ফুপার সাথে মেনে নেয়নি। আমি যদি তখন থাকতাম বুড়াইটা মাথা ফাটিয়ে দিতাম। হয়েছে, তুই চুপচাপ, সব ঠিক হয়ে যাবে। আসলে সেদিন তোর বাবা যেদিন দেশের বাইরে না থাকতো তাহলে অন্য কিছু ঘটতে পারতো। আচ্ছা আব্বু, যদি ফুপিকে এতই ভালোবাসে তাহলে দেশে এসে তাকে খোঁজনি কেন? দেখ বাবা, তোর ফুপিকে যখন এই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন আমি এই বাড়িতে নতুন নতুন বউ হয়ে এসেছি। তোর দাদি খুব কেঁদেছিল মেয়ের জন্য, কিন্তু তোর দাদা একটা কথাই অটুট ছিলেন, মারা গেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তোর বাবা অনেক খুঁজেছে কিন্তু এই শহরে কোথাও তাদের পায়নি। ও আচ্ছা, তবে একদিন দেখো
আমরা আবার ফুপিকে আমাদের মাঝে ফিরে পাবো। তোর কথাই যেন সত্যি হয়। আমিও তো চাই তোর ফুপি আবারও আমাদের মাঝে ফিরে আসুক। এভাবে মা ছেলে অনেক কথা বলে। এদিকে রাহাত বাড়িতে এসে চিল্লাচিল্লি শুরু করে দেয় বাবা মা আর ওর পেতনি বোন রাহিকে ডেকে। আম্মু, আব্বু, তোমরা কোথায়? ওই রাহি, কোথায় তুই? হ্যাঁ, এই দেখ আমি এসে গেছি। রাহাতের ডাক শুনে ওর মা রান্নাঘর থেকে বের হতে হতে বলে, বাবা রাহাত, তুই এসেছিস? কতদিন হলো তোকে দেখি না। হায় বাবা, কাছে আয়, তোকে দেখে কলিজাটা ঠান্ডা করি। উপরে কথাটা বলেই রাহাত ওর মাকে জড়িয়ে ধরে। এর মাঝেই রাহির সাথে ওর বাবাও চলে আসে। রাহাত সবার সাথে কথা বলেই রুমে চলে আসে রাহিকে সাথে নিয়ে। মোবাইলটা বিছানায় রেখে ওয়াশরুমে যায় রাহাত। আর এইদিকে রাহাতের ফোনের ওয়ালপেপারটার দিকে এক ধ্যানে তাকিয়ে ভাবছে রাহি। মানুষ কতটা ভালোবাসলে এমনটা হতে পারে। সে ওকে ভালোবাসে না জেনেও তার ছবিটাই যত্ন করে রেখে দিচ্ছে। আল্লাহ, তুমি ওর এত শক্ত ভালোবাসা দেখেও কিভাবে দূরে সরিয়ে রেখেছো। ওদের দুজনকে মিলিয়ে দাও। রাহি এসব ভাবছে আর ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হয়ে রাহাত শার্টটা পরতে পরতে রাহিকে বলে, আচ্ছা রাহি, তুই এত মনোযোগ দিয়ে আমার ফোনের দিকে কি দেখছিস? ভাইয়া, তুই কি এখনো অহনা আপুকে ভালোবাসিস? রাহির কথা শুনে রাহাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে বলে, বোন রে, ওকে আমি এখনো ভালোবাসি কিনা সেটা ঠিক বলতে পারবো না, তবে ওকে না ভুলতে পারি না। এই যে বুকের বাম পাশটা থেকে ওর ছবিটা সরাতে পারে না। এখনো একা হলেই ওর ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। ভাইয়া, তুই জানিস সে এখন না অন্য কাউকে ভালোবাসে। তারপরে ওকে এত ভালো কেন বাসিস তুই? তোর জন্য দেখবি আরো অনেক মেয়ে আছে ওর থেকেও সুন্দরী। আমি হয়তো ওর থেকে আরো বেশি সুন্দরী মেয়ে পাবো, কিন্তু ওর মতো কাউকে তো পাবো না। জীবনের প্রথম ভালোবাসা বলাটা বড়ই কষ্টের। আচ্ছা ভাইয়া, তোর কাছে যদি অহনা আপু ছুটে এসে বলে সে তোকে অনেক অনেক ভালোবাসে, তাহলে তুই কি করবি? তুই কি আমার সাথে মজা করতেছিস? বল, যে আমার ছায়াটাও দেখতে পারে না সে কিনা আসবে আমাকে ভালোবাসি বলতে। হুম, সেটাও ঠিক। আচ্ছা ভাইয়া, তুই একটু রেস্ট নে, আমি বরং আম্মুকে গিয়ে একটু সাহায্য করি, কেমন? তুই যা, আমি এখন একটু বাইরে যাব রাফিনকে দেখতে। ভাইয়া, তোর আসলেই অনেক ধৈর্য, যেটা না বিশ্বাস করে উপায় নেই। আমার মনে হয় তোর গালটা আবারও চুলকাইতেছে আগের মতো, তাই না? কি করবো বল, ওকে না দেখে 6টা মাস পর কাটিয়েছি। কাছে ফোন নাম্বারটাও নাই, ফেসবুক আইডি থাকা সত্ত্বেও কখনো যোগাযোগ করিনি, যদিও রাগ করে। ফোন দিলে যদি রাগ করে, তাহলে তোকে সামনে পেলে কি করবে ভেবে দেখেছিস? হ্যাঁ, আরে দূর, আমি ওকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো। ওকে পাবো না জেনেও কেন মায়া বাড়াতে যাবো? তাহলে একেবারে ভুলে গেলেই তো পারিস। শুধু শুধু কষ্ট পেয়ে কি কোনো লাভ আছে বল? রাহির কথা জবাবে কিছুই বলতে পারে না রাহাত, শুধু একটা মুচকি হাসি ছাড়া। আর রাহিও রাহাতের মনের অবস্থা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাহাতও বাইকটা নিয়ে রাফিনের কাছে চলে আসে, কেননা ফোন করে আগেই বলেছিল রাফিনকে। রাহাত রাফিনের কাছে এসে যেই না বসতে যাবে অমনি কোথা থেকে যেন একটা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। রাহাত যেন ঘোরের মাঝে আছে, আশেপাশে সবাই যেন ওদের দেখতেই ব্যস্ত। রাহাত আস্তে করে মেয়েটার বুকের উপর থেকে ছাড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে তো অবাক, কেননা ই আর কেউ না, এ হলো অহনা। রাহাত, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি। এই কয়েক মাস তোমাকে অনেক অনেক মিস করেছি। সত্যি, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই রাহাত অহনার মুখের দিকে তাকিয়ে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না, কেননা অহনা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। দোস্ত, তুই এবার সব মান অভিমান বলে বাবিকে আপন করে নে। তোর অনুপস্থিতিতে বাবিকে বুঝিয়েছে তুই ছাড়া তাকে কেউ এতটা ভালোবাসতে পারবে না, বুকে আগলে রাখতে পারবে না। আচ্ছা রাফিন, তুই এদের কিভাবে পাইলি? আর আমি যে এখানে আসবো সেটা কিভাবে জানলো? দোস্ত, আমি এখানে এসে বসেছি ঠিক তখনই ওদের সাথে আমার দেখা হয়।
রাফিন একটা রেস্টুরেন্টে এসে বসেছে মাত্র, আর পাশের টেবিলে বসে থাকা অহনা রাফিনকে দেখতে পেয়ে কাছে এসে বলে, এই যে মিস্টার, আমি যদি ভুল না করি তাহলে আপনি নিশ্চয়ই রাহাতের বন্ধু রাফিন, রাইট? হ্যাঁ, সব কিছু তো ঠিকই আছে, কিন্তু আপনি আমার কাছে এসে এসব কেন জিজ্ঞেস করতেছেন শুনি? সেটা পরে শুনবেন, আগে বলে আমার রাহাত কোথায়? অহনার মুখে আমার রাহাত কথাটা শুনে তো রাফিনের খুব করে হাসি পায়। রাফিন যেন নিজের হাসিটাকে আটকে রাখতে পারছে না। এই যে মিস, কি বললেন? আমার রাহাত, এই শব্দটার মানে বুঝেন? দেখো ভাই, আমি আগের সব কিছুর জন্য সরি। তুমি এখন বলো রাহাত কোথায়? ও কেন আমার সামনে আসছে না সেই দিনের পর থেকে? আমি কিছু জানি না। আর ওকে কেন খুঁজতেছেন? হ্যাঁ, আরও কিছু মায়ের আর অপমান করার বাকি আছে নাকি আপনার? ভাই রে, তুমি কেন বুঝছো না? ওকে ছাড়া আমি একটা মুহূর্তের কথা ভাবতে পারি না। আমি ওকে সব জায়গায় খুঁজি প্রতিনিয়ত, কিন্তু পাই না। তোমাকেও অনেক খুঁজেছি, কিন্তু তোমাকেও পাইনি। হ্যাঁ, অহনা ঠিকই বলেছে। আসলে ও এখন রাহাত ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, যেটা আগে বুঝতে পারতো না। এই জন্য তো কাছের মানুষ থাকতে মূল্য দিতে হয়। হারিয়ে ফেলার পরে এত মূল্য দিয়ে কী লাভ, যেটা সে পাবেই না? এভাবে অনেক কথা বলার পরে রাফিন রাহাতের কথা না বলে থাকতে পারে না। রাফিন অহনার চোখে রাহাতের জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছে, যেটা কখনো মিথ্যা হতে পারে না। দোস্ত, তুই বাবিকে আপন করে নে। সত্যি বাবি তোকে অনেক বেশি ভালোবাসে। সেটা না হয় বুঝলাম, কিন্তু অহনা তো ওই ছেলেকে ভালোবাসে, সেদিন বলেছিল। ওইটা আমার খালাতো ভাই আবির ছিল, মিম ভাবি দেবর। তোমাকে আমার থেকে দূরে রাখার জন্য সেই দিন মিথ্যে বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম নাকি যে তুমি সত্যি সত্যি সেই দিনের পর আমার সামনে আসবে না? আজকে গুনে গুনে 6 মাস 10 দিন পরে তোমাকে চোখের সামনে দেখলাম। কোথায় ছিলে এতদিন? হুম? তুমি কেন সেদিন মিথ্যে বলেছিলে? তোমার মিথ্যে শুনে আমার যে পরিমাণ চোখের জল খরচ হয়েছে, সেটা হিসেব তুমি কি দিতে পারবে? তোমার জন্য আমি কি কম কষ্ট পেয়েছি? প্রতিটা রাত আমার না ঘুমিয়ে শুধু তোমার ছবি দেখে চোখের পানিতে বালিশ ভিজিয়ে কাটিয়েছি। জ্যোৎস্নার রাতে আকাশের দিকে তাকিয়ে তোমাকে ভেবে তারাদের সাথে কথা বলে নিজেকে সান্ত্বনা দিয়েছি। তুমি একদিন ঠিকই আমার কাছে আসবে। কিন্তু মহারানী, আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না। কি বলছো? আগে ভালোবাসি বলে বলে পাগল করে দিতে, আর এখন বলছো ভালোবাসতে পারবে না? এটা কি তোমার সম্পত্তি পেয়েছো নাকি? আমি তোমাকে আসলেই ভালোবাসতে পারবো না, কেননা তোমরা অনেক বড় লোক, আর আমি সামান্য গরিব ঘরের ছেলে। আমার সাথে তোমার বাবা ভাই কোনোদিনও তোমাকে বিয়ে দেবে না। রাহাতের কথা শুনে অহনা পাশে থাকা একটা ছুরি নিয়ে রাহাতের গলায় ধরে, যেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। কি পেয়েছিস তুই? হ্যাঁ, আমাকে তোর প্রেমের পাগল বানিয়ে এখন বলছিস ভালোবাসতে পারবি না? তুই যদি আমাকে ভালো না বাসোস, তাহলে আমি তোকে এক্ষুনি খুন করে হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিব। এই ছুরি নামাও, ভয় করে তো। আর তোমার বাবা ভাই আমার মতো ছেলের সাথে তোমাকে বিয়ে দেবে, একবার ভেবে দেখো। সেটা আমি আগে অনেক ভেবেই তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমার সেই চিন্তা ভুল প্রমাণ করেছো তুমি। যে ভালোবাসা কোনো ধর্ম, জাত, ধনী গরিব, সাদা কালো দেখে হয় না। দুটি সুন্দর মনের মিল হলেই একটা পবিত্র ভালোবাসার সৃষ্টি হয়। আমার পরিবারকে কিভাবে মানাতে হয় সেটার দায়িত্ব আমার। আর তুমি একবেলা আমাকে খাইয়ে রাখতে পারলেই হবে। আরে বাহ, মানুষ বেঁচে থাকার জন্য 3 বেলা খেয়েই থাকতে পারে না, আর তুমি বলছো 1 বেলা খেলেই হবে? হ্যাঁ, আমি একবেলা খাবার খাবো আর 2 বেলা তোমার ভালোবাসা। অহনা উপরে কথাটা বলে লজ্জা পেয়ে রাহাতের বুকে লুকিয়ে পড়ে। বেচারা রাহাত আর কি করবে, গুন্ডি মেয়েকে মানা করতেও বিপদ, তাই সকল মান অভিমানকে দূরে রেখে বুকে জড়িয়ে আপন করে নেয়। এভাবে ভালোবাসার কথা বললে তো হবে না। আগে সিনেমা স্টাইলে অহনাকে প্রপোজ করেন, তারপরে আপনাদের ভালোবাসা শুরু হবে। সেটাই তো। ওই রাফিন, দৌড়ে গিয়ে ফুল নিয়ে আয়। রাহাতের কথা শুনে আরাফিন পিছন থেকে 2টা ফুলের তোড়া বের করে একটা রাহাতের হাতে দিয়ে বলে, দোস্ত, এই যে এটা তোর জন্য, আমি আগেই এনেছিলাম।
সেটা তো বুঝলাম, তুই আমার জন্য আগেই এনেছিস, কিন্তু তোর হাতে থাকা ওই টাকার জন্য? কার জন্য আবার? এখানে এক বান্ধবী ভালোবাসা সাগরে বাঁচবে আর আরেক বান্ধবী হিংসায় জ্বলবে, সেটা তো হবে না। আমিও বাবের বান্ধবীকে ভালোবাসি। রাফিনের কথা শুনে তিনি যেন অনেকটাই লজ্জা পেয়ে যায়। আর কিছু না বলে রাহাত ও রাফিন একসাথে ওদের দুই বান্ধবীকে রেস্টুরেন্টে অনেক মানুষের সামনে প্রপোজ করে। সবাই ওদের হাতের করতালি দিয়ে আরও মুখরিত করতেই যেন ব্যস্ত। জানি না কিভাবে তোমাকে আমার মনের কোণে জমে থাকার ভালোবাসার কথাটা বলবো। আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো দেখাতে পারবো না, তবে আমি তোমার অনেক বেশি ভালোবাসি। হবে কি তুমি আমার একলা পথ চলার সাথী? হবে কি ওই জ্যোৎস্না রাতে ছাদে বসে মিষ্টি চাঁদের আলো উপভোগ করার সাথী? আমি যে তোমাকে খুব খুব বেশি ভালোবাসি। আই লাভ ইউ অহনা, উইল ইউ ম্যারি মি? রাহাতের প্রপোজ করা শেষ হলে সবাই হাতে তালি দেয়। অহনা ও তিনি যেন লজ্জায় লাল হয়ে গেছে। দুই বান্ধবী দুজনের হাত থেকে ফুল নিয়ে বসার থেকে তুলে বুকে জড়িয়ে কপালে চুমু দেয়। তারপর সেখান থেকে কিছু খেয়ে খুশি মনে বাসায় চলে আসে। অহনা মনে যেন আজকে খুশির কোনো কমতি নেই। এই রাস্তায় অহনা রাহাতকে বলছে, ওই চলো না, আজকে তোমার বাসায় যাই। আমার খুব শখ বিয়ের আগে শাশুড়ি মায়ের হাতে আদরে ভরা কফি খাওয়ার। এ কি হচ্ছে? আরে মহারানী, সেটা তো তুমি বিয়ে না বরং প্রেমে পড়ার আগেই পূরণ করেছো। মানে কি বলছো? আমি তো বুঝলাম না। মানে হলো তুমি যে একদিন মিমের সাথে রাহিদের বাসায় গিয়েছিলা, সেটাই আমাদের বাসা। আর রাহি হলো আমার একমাত্র আপন ছোট বোন। রাহাতের মুখে এই কথা শুনে অহনা যেন কিছুই বলতে পারে না। এত কাছাকাছি পেয়েও চিনতে পারেনি। ইস, আমি যদি সেই দিন তোমার রুমে গিয়ে তোমার ছবি দেখতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। আর রাহিটাও কেমন, আমাকে একটুও বলেনি। ভাবি, ও তোমাকে কি করে বলতো যে ওর ভাই তোমাকে ভালোবাসে? এমনিতেই ওর সামনে যেভাবে ওর ভাইকে অপমান অত্যাচার করেছো। হুম, আমি আসলে অনেক বেশি অন্যায় করেছি তোমার সাথে। জান, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। সি, এভাবে বলে না। আমার মনে প্রাণে তোমাকে ভালো লাগতো, কিন্তু তোমার তো আর ভালো লাগতো না, সেই জন্যই এমন করেছো। এতে দোষ কোথায়? আসলে কি জানো, ঘৃণা থেকে প্রকৃত ভালোবাসার সৃষ্টি হয়। আমি না তোমাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি এমন একটা মানুষকে কিনা হারাতে বসেছিলাম। অহনার কথার জবাবে রাহাত কিছুই বলতে যাবে তার আগেই তিনি বলে ওঠে, বান্ধবী, তুই রাহাত ভাইয়াকে হারাতে বসেছিলি, হারাসনি তো আর, তাই না? এখন চল বাসায় যাই, না হলে শনি নেমে আসবে। হুম, চলো। সেই কখন বাড়িতে এসেছি সেটার কোনো হিসাব নাই। এমনিতেই অনেক দিন পরে ভাইয়ের বাড়িতে এসেছি। তোমার ভাইয়া বাড়িতে এসেছে মানে তো বুঝলাম না, সে তাহলে কোথা থাকে শুনি? ও, তোমাকে তো বলাই হয়নি, আমার ভাইয়া পুলিশের ডিআইজি, চট্টগ্রাম থেকে আজকেই এসেছে। ভাইয়া আমাকে বলেছে তোমাকে আমার হাতে তুলে দিবে। এ, বললেই হলো নাকি? আমি কি কোনো খেলার বদল নাকি যে ফস করে নিয়ে তোমার হাতে তুলে দিবে? আরে গাধা, তোমার সাথে আমার বিয়ে দেবে, বুঝলে? তোমার কথা বাড়ির সবাই জানে, কিন্তু কেউ কখনো দেখেনি। ও আচ্ছা, তুমি তাহলে এখন বাড়িতে যাও। আমাকে আবার একটা কাজ খুঁজতে হবে, না হলে তো তোমাকে নিয়ে না খেয়ে দিন পার করতে হবে। আরে দূর, তোমার কোনো চাকরি খুঁজতে হবে না। তুমি আমার অফিসে কাজ করবে। আমার যা আছে সেটা সারা জীবন বসে থেকে খেলেও ফুরাবে না, বুঝেছো? হ্যাঁ, খাইয়ে তো আর আমার কোনো কাম নাই, তোমার বাপের টাকায় বসে বসে খামো। আর তুমি উঠতে বসতে খোঁড়া দিয়ে বেরাওয়া যে আমি তোমার বাপের টাকায় চলি। না বাপু, এত শখ আমার নাই। হুম, সেটা তো আমি কমই। আর তুমি শুনবা, আমি বিয়ের পর তোমার সাথে কত খুশিটি করব। উফ, ভাবতেই ভাল লাগে। হয়েছে হয়েছে, এবার তাহলে মলিন মুডটাকে সরিয়ে খুশি মুড নিয়ে বাড়িতে যান, কেমন? তুমি না খুব পচা। আমি তোমার সাথে আছি বলে খালি বাড়িতে যেতে বলছো, তবুও একটা শুকনো চুমুও দিচ্ছ না। বান্ধবী, বিয়ের আগেই তো এত চুমু নিলে, বিয়ের পরে দুলা ভাইয়ের স্টকে চুমু শেষ হয়ে যাবে, বুঝেছিস? চুপ থাক পেতি, তোর যদি সহ্য না হয় তো তুইও নে, তোর তো চুমুর মেশিন আছেই। সেই কপাল কি আর আমার আছে বান্ধবী? তোর পাগলটা কত রোম্যান্টিক, আর আমার পাগল কিছুই জানে না। দেখ,
কি বলে আমি আনরোমান্টিক? দাঁড়াও তবে দেখাচ্ছি। রাফিন কথাটা বলেই তিন্নির হাত ধরে ফেলে। তিন্নি ভয়ে মুখ লুকিয়ে আছে, যেটা দেখে রাফিনের খুব হাসি পাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ না করে তিন্নির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দেয়। আর বেচারা রাহাত তো আর কম ঝাড়ে না, সেও ওনার কপালে একটা চুমু দেয়, কেননা বন্ধু থেকে এগিয়ে থাকতে হবে তো নাকি। তারপর ওরা একে অন্য থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। রাহাতের মনে তো খুশির কোনো কমতি নেই। রাহাতকে এত খুশি মুডে বাড়িতে আসতে দেখে ওর বাবা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমার আব্বা জানের মনটা এত খুশি খুশি দেখাচ্ছে, কারণ কি? হ্যাঁ, আব্বু, আমি আজকে সবচেয়ে বেশি খুশি, কেননা অহনা আমাকে ভালোবাসে বলেছে। যাক, আলহামদুলিল্লাহ। একটু দেরিতে হলেও তোর মুখে হাসি ফুটেছে। এখন তাহলে বৌমাকে বাড়িতে আনার ব্যবস্থা করি, কেমন? রাহাতুর বাবার এমন কথা শুনে মেয়েদের মতো লজ্জা পেয়ে সোজা রুমে চলে যায়। আর এদিকে রাহাতের বাবা তো রাহাতের যাওয়ার দিকে তাকিয়ে হাসতেছে। সেটা দেখে রাহাতের আম্মু বলে, কি ব্যাপার, তোমাকে কি আজকে ভূতে ধরেছে নাকি? এখানে মানুষ নাই, জন নাই, তুমি একা একা কথা বলছো আবার হাসতাছো। আরে আর বলিও না, আমি রাহাতের সাথে কথা বললাম, অহনা নাকি ওকে ভালোবাসে বলেছে। সেটা তো ভালো কথা, তাহলে চলো আহানাকে ছেলের বউ করে ঘরে নিয়ে আসি। ছেলে আমার এখন তো চাকরি করে। আরে বাবারে, আমি তো ওকে সেই কথাটাই বলেছি। সেটা শুনেই তো লজ্জা পেয়ে রুমে চলে গেছে। আমার আব্বাজানকে তাহলে তুমি ভালোই লজ্জা পাইয়ে দিছো। সেটাই তো দেখছি। তবে ওর মনটা আজকে খুব খুশি। রাহাত সত্যি মেয়েটাকে অনেক ভালোবাসে। মেয়েটা আসলে খুব ভাগ্যবতী বলেই তো হবে। আচ্ছা, একটা কথা বলি শোনো, রাহাত তো বলেছে অহনারা নাকি অনেক বড় লোক। পরে যদি রাহাতের সাথে অহনার বাবা ভাই বিয়ে দিতে না চায় তখন কি হবে? কেন দেবে না বলো? তোমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে দিতে চায়নি কারণ আমি ছিলাম অনেক গরিব, কিন্তু আমার ছেলে তো সেটার থেকে এক লেভেল উপরে আছে, তাই না? বুঝতে হবে, ছেলে আমার পুলিশ অফিসার। সেটাও তো কথা। আচ্ছা দেখি কি হয় কেমন। ছেলে আমার মাত্র চাকরিতে জয়েন করলো, কিছুদিন পার হোক কেমন। এভাবে রাহাতের বাবা মা অনেক কথা বলে। দেখতে দেখতে কিছু সময় পার হয়ে যায়। এরা তখন সবার সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় ওর বাবা বলে ওঠে, অহনা, তোকে আমি স্বাধীনতা দিয়েছি বলে এই না যে তুই যা ইচ্ছে সেটাই করে বেড়াবি। এই সোসাইটিতে আমার একটা নাম ডাক আছে, বুঝেছিস? আপু, আমি আবার কি করলাম যে তোমার এই সমাজের মানুষের কাছে নামটা কমে গেল? হ্যাঁ বাবা, বলো, অহনা আবার কি করলো যে তুমি এভাবে বলছো? কি করে নি তুই সেটা বল। রাস্তা রাস্তায় একটা ফকিরের ছেলেকে জড়িয়ে ধরে ঘুরে বেড়াবি, এটা কি হয়? কি বলছো তুমি আর অহনা? তার মানে তুই রাহাতকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ ভাইয়া, আজকেই ওর সাথে আমার দেখা হয়েছে। আমি আমার মনের কোণে জমানো সব কথা ওকে বলে দিয়েছি। এটা খুব ভালো একটা কাজ করেছো। এখন তোমাদের বিষয়টা হলেই আল্লাহ বাঁচায়। অহনার ভাইয়ের এমন কথা শুনে ওর বাবা তো সেই লেভেলের রাগ উঠে যায়, কিন্তু ছেলের সামনে তেমনভাবে প্রকাশ না করে বলে, তুই কি বলছিস আকাশ? আমার মেয়ের বিয়ে হবে কিনা এমন একটা রাস্তার ছেলের সাথে? বাবা, তুমি কি চাও বলো তো? আমার দাদার একটা ভুলের জন্য আমার ফুপি আদর থেকে বঞ্চিত হয়েছে। এখন কি তুমি ও সেই একই ভুল করে আমাকে বোনের আদর পাওয়ার থেকে বঞ্চিত করবে বলো? আকাশের এমন কথা শুনে ওর বাবার মুখে যেন কোনো কথা নাই। তবুও মেয়েকে কোনো বাবাই কি আর চায় গরিব ঘরে বিয়ে দিতে? দেখ আকাশ, আমি যে অহনার ভালো চাই না সেটা কিন্তু না। তুই বল, আমি জেনে শুনে কি এমন একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে দিতে পারি? আব্বু, টাকা পয়সা হলেই যদি সুখী হওয়া যেত তাহলে আমার দাদা ফুপির জন্য কান্না করতো না, তুমিও প্রতি রাতে বোনকে রাহানের জন্য চোখের জল ফেলতে না। তাই বলি কি বাবা, তুমি অহনা পছন্দকেই মেনে নাও। ওর জীবন, ওর তো একটা পছন্দের ব্যাপার আছে। সারা জীবন ওই ছেলের সংসার করবে ও, তাহলে আমাদের কিসের সমস্যা? আমরা গেলে না হয় বছরে 2-1 বার যাব, তখন আমাদের সামনে 2 মুঠো নুন ভাত দিতে পারলেই হবে। অহনার বাবা ছেলের এমন কথা শুনে আর রাগ করে থাকতে পারে না। ছেলে মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমার যেমন মেয়ের প্রতি একটা দায়িত্ব আছে, তেমনি ভাই হিসেবে তোরও তো একটা দায়িত্ব আছে, তাই না?
তাহলে তুই যেটা বলছিস সেটাই হবে। অহনা, তুই তাদের কালকে এখানে আসতে বল। বাবা, আমি আজকে খুব খুশি যে তুমি আমার পাগলটাকে মেনে নিয়েছো। শোনো, বাবা মা কখনোই তার সন্তানের খারাপ চায় না, সবসময় ভালোই চায়। কিন্তু ছেলে মেয়ে বাবা মায়ের কথা না শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারে। এভাবে ওদের মাঝে আরও অনেক কথা হয়। রাতে অহনা রাহাতকে ফোন করে বাবা ভাইয়ের কথা সবটা রাহাতকে জানিয়ে দেয়। ব্যাস হয়ে গেল। রাহাতও তার বাবা মাকে সবটা খুলে বলে। রাহাতের কথা শুনে ওর বাবা মা অনেক খুশি হয়ে একে অপরের কাছে বলাবলি করে। রাহাতের মা, এটা কিন্তু ভালোই হলো। আমার ছেলের মনে আর কোনো কিছুর চিন্তা থাকলো না। আমরা তাহলে কালকেই অহনাদের বাড়িতে যাব, কেমন? হুম, সেটাই ভালো হবে। মেয়েটাকে যত তাড়াতাড়ি আমার ঘরে আনবো ততই ভালো। না হলে লোক বলবে আমার বাড়িতে ভাতের অভাব, তাই ছেলের বিয়ে দিচ্ছি না। সে যা বলছো। আচ্ছা, এখন তাহলে ঘুমাও, আমরা কালকেই যাব অহনাদের বাড়িতে। তারপরে দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে নাস্তা করে নেয়। রাহাত রেডি হয়ে বসে আছে, কিন্তু রাহের এখনো আসার কোনো নামগন্ধ নয়। রাত কিছু বলতে যাবে তার আগেই অহনার ফোন আসে। রাত কলটা রিসিভ করতে অহনা বলে, তোমরা কখন আসবা? আব্বু বারবার তোমাদের কথা বলতেছে। আব্বু আবার একটা কাজে যাবে। এই তো আসতেছি। আসলে আমার পাগলে বোনটাকে নিয়ে একটু জ্বালায় পড়েছি। ওর এখনো সাজাগোজাই শেষ হচ্ছে না। মেয়ে মানুষ একটু তো সাজবেই। আচ্ছা, তাড়াতাড়ি আসো তাহলে, কেমন? আচ্ছা, ঠিক আছে। রাহাত কলটা কেটে দিলেই রাহি এসে ওর সামনে হাজির হয়। রাহিকে দেখে রাহাত বলে, ওই, তোকে এত সাজতে কে বলেছে? হ্যাঁ, এত সময় আমরা ঘুরেই আসতে পারতাম। ভাইয়া, একটু দেরি হলো, এখন আমি কি করব? চল যাওয়া যাক। চল যাই, কি আর করার, একমাত্র বোন তুই, কিছু বলারও নাই। এভাবেই কথা বলতে বলতে ওরা সবাই বেরিয়ে পড়ে অহনাদের বাড়ির উদ্দেশ্যে। বাজার থেকে মিষ্টিও আরও অনেক কিছু নিয়ে নেয়। কিছু সময় পরে ওরা অহনাদের বাড়ির সামনে এসে পৌঁছে যায়। তারপরে দাঁড়া নদীর ভিতরে নিয়ে যায়। রাত আগেই অহনাকে ফোন করে বলেছে, তাই অহনা সবার আগেই বাইরে আসে। তারপরে শ্বশুর শাশুড়িকে পায়ে হাত দিয়ে সালাম করে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। অহনা মা, তুমি কেমন আছো? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পথে আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো আবার? না মা, আমাদের কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তোমার বাবা মাকে দেখি না যে? আসলে আমি তাদের না বলেই বের হয়ে এসেছি তো, তাই তারা খবর পায়নি। ওনারা সবাই ভিতরে আছে, চলে। চলো তাহলে। তারপর অহনা ওদের সবাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। অহনার ভাইয়া এসে ওদের সাথে কুশল বিনিময় করে। এরা যেহেতু বাইরে দাঁড়িয়ে কি যেন করতেছে, তাই অহনার ভাইয়া ওকে দেখতে পারে নাই। কিন্তু কিছু সময় পরে রাহাত ভিতরে আসলেই রাহাতকে দেখে আকাশ হাঁ করে তাকিয়ে থাকে। রাহাতও অবাক হয়ে যায়। আরে রাহাত, তুমি যে এখানে? স্যার, আপনি এখানে? আমি তো বাবা মার সাথে এখানে এসেছি কিছু সময় আগে। ও, তার মানে তুমি আমার বোনের হবু জামাই। তোমার সাথে এত মাস থেকেও কখনো পরিচিত হতে পারিনি। আমার তো একই প্রশ্ন। আচ্ছা, এটা কোনো কঠিন নয়, তা এটা বাদ দিয়ে অন্য কিছু শুরু করে দিন, কেমন? ভাইয়া, তুমি ওকে কি করে চিনতে পারলে? আমি তো আজকেই এখানে ওকে নিয়ে আসলাম। আরে অহনা, তুই তো জানিস না, ওর সাথে আমরা চট্টগ্রাম পরিচিত হই। রাহাত এবার পুলিশের চাকরিতে জয়েন করেছে। অহনার ভাইয়ের কথা শুনে কি বলবে ভেবেই পানা। এমনিতে অবাকের উপর অহনা অবাক হয়ে যাচ্ছে শুধু। এদিকে অহনার বাবা মা সেখানে আসলে রাহাতের বাবা মা ওদের দিকে চেয়ে হাঁ করে তাকিয়ে আছে। কেউ যেন বিশ্বাস করতেই পারছে না এত বছর পরে সামনাসামনি ফের দেখা হবে, তা আবার এভাবে। রাহাতের আম্মু বসা থেকে উঠে অহনার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইয়া, তুমি কেমন আছো? আজ কত বছর পরে তোমাদের দেখলাম। তোকে ছাড়া কীভাবে ভালো থাকতে পারি বল? তুই চলে যাওয়ার পরে তোকে আমি কোথাও কোথাও না খুঁজেছি, কিন্তু কোথাও তোদের দেখা পাইনি। কেমন আছিস তোরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সেটা আগে বলো। আপা, আমরা সবাই অনেক ভালো আছি, আর আপনাদের দেখে আরো বেশি ভালো হয়ে গেলাম। রফিক, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমাদের সাথে আমরা যেটা করেছি সেটা ক্ষমা হয় না, তবুও যেটা করেছি সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। ভাইয়া, কি বলছেন এইসব?
আপনারা কি সবাই এমনটাই করতো? আর এইসব আমার কপালে যে আল্লাহ আগে লিখে রেখেছিল, তাহলে সেটা তো হবারই ছিল। কথায় আছে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর নড়ে না। সেটা ঠিক বলেছো, তবে তোমার ব্যাপারে সবটা আমাদের ভাবা উচিত ছিল। এভাবে ওদের কথা বলে দেখে সবাই যেন হাঁ করে তাকিয়ে আছে। ওরা যেন কিছুই বুঝতে পারতেছে না কি হচ্ছে সামনে, যেটার জন্য আকাশ জিজ্ঞেস করে। আব্বু আম্মু তোমরা কি বলছো? আমার তো কিছুই বুঝতেছি না, একটু খুলে বলো তো। আকাশ, এরা হলো আমার বোন আর বোন জামাই, তোদের ফুপি আর ফুফা। আসসালামাইকুম। ফুপি ফুপা তোমরা কেমন আছো? বাবার মুখে তোমাদের কথা শুধু শুনেছি, কিন্তু আজকে আল্লাহ দেখার সুযোগ করে দিল। ওয়ালাইকুম আসসালাম বাবা, আমরাও তোদের অনেক অনেক মিস করেছি। দেখ আল্লাহর কি লীলা খেলা, আমরা যেই সম্পর্কের কারণে তোদের থেকে দূরে সরে গিয়েছিলাম, আজকে আবার সেই সম্পর্কের মাধ্যমে দুটি পরিবারের সিঁড়ি যাওয়া সম্পর্ক জোড়া লাগতাছে। আম্মু, আমি বলেছিলাম না আমি একদিন তোমাদের সবচেয়ে দামি গিফট দেবো? এটাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বাবা, জীবনে অনেক সুখী হ। আর ভাইয়া ভাবি, এ হলো রাহাত আমার ছেলে, আর এই যে দেখছো রাহি আমার আদরের মেয়ে। মাশাল্লাহ, খুব ভালো। আজকে রাহাত আর অহনার জন্য আমরা আবার এক হতে পারলাম। তোদের যদি কোনো অমত না থাকে, তাহলে আমি আজকে অহনা আর রাহাতের বিয়ে দিতে চাই। বাবার মধ্যে এক সম্পর্কের মাঝে আমার কোনো ফাটল ধরিয়ে সারা জীবন মেয়ের চোখের পানি দেখতে পারবো না। না ভাইয়া, আমাদের কোনো অসুবিধা নাই, বরং আমি তোমাকে এই কথা বলতেই চাইছিলাম। বৌমা মেলা বছর তোমাদের কাছে থেকেছে, এখন আমার কাছে থাকবে, বুঝেছো? সে তোদের ইচ্ছে। আচ্ছা, আমি তাহলে কাজী টাকার ব্যবস্থা করি, কেমন? ওরা কথা বলছে আর এদিকে রাহি আর আকাশ একে অন্যর দিকে সেই গভীর মনোযোগ দিয়ে চেয়ে আছে, যেটা থেকে সবাই অবাক না হলেও কিছু একটা বুঝে ফেলে। আপনারা তো আর কম বুঝেন না, তাই কইলাম না। আকাশের মা বলে, আপা, আপনার যদি অনুমতি থাকে তো আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো, একটা কথা বলতে আবার কিসের অনুমতি? হ্যাঁ হুম, সেটাই তো। আসলে আমার একটা মাত্র মেয়ে তো, আপনি আপনার ঘরে নিয়ে যাবেন, তখন আমাকে তো একা থাকতে হবে। আরে ভাবি, মেয়েদের জন্ম তো আর চিরজীবন বাবার বাড়িতে থাকার জন্য হয় না, তাকে তো বিয়ে করে স্বামীর ঘরে যেতেই হবে। তুমি তো জানোই নারী জাতির কোনো নিজস্ব বাড়ি থাকে না, জন্মের পর বাবার বাড়ি আর বিয়ের পর স্বামীর বাড়ি। অহনার মা, তুমি আসলে কি বলার জন্য কথাটা বললে সেটা একটু খুলে বলো তো। আমার কাছে কেমন রহস্যের মনে হচ্ছে। আসলে আমি ভেবে দেখলাম, অহনা যদি আপার কাছে থাকে তাহলে রাহিকে আমাদের বাড়িতে রেখে দিই, এতে আমাদের আত্মীয়ের সম্পর্কটা অনেকটাই মজবুত হবে। আকাশের মায়ের কথা শুনে আকাশ ও রাহির লজ্জা যেন লাল হয়ে যায়। এইদিকে সবাই কথাটা শুনে খুব খুশি হয়, কেননা আকাশ আর রাহিকে খুব মানিয়েছে। ভাবি, আপনার কথার সাথেই আমরা একমত। আপনি যে এত সুন্দরভাবে একটা ভেবে রেখেছেন, সেটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। আর আমার মেয়ে আপনাদের কাছে থাকলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। হুম, সেটাই। মা, অহনা তুই রাহাতে পাশে, আর রাহি মামনি তুমি আকাশের পাশে দাঁড়াও তো, আমি একটু মন ভরে তোমাদের দেখি। আকাশের মায়ের এমন কথা শুনে পিছন থেকে রাহি বলে ওঠে, যেটা শুনে সবাই যেন হাসতে হাসতে শেষ। আপনারা সবার কথা খুব ভালো করে চিন্তা করলেন, অথচ আমার মতো হতভাগার কথাটা কেউ একবারের জন্য ভাবলেন না। আমিও যে কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই সেটা জানতেও চাইলেন না। তা রাফিন, শুনি তোর সেই ভালোবাসার মানুষটাকে। কি আবার? ওই যে বাবের বান্ধবীর তিন্নি। ওহো, তাহলে তো ভালোই হলো। আচ্ছা যাও, আজকে তোমাদের তিনজনের কপাল থেকে সিঙ্গেল শব্দের সমাপ্তি করে 6 জন করে দিব, কেমন? আন্টি, আপনি কত ভালো, আমার জন্যও ভাবলেন। এই জন্য আমি একটু আপনার পা চেয়ে সালাম করি, কেমন? না বাবা, সেটার দরকার নেই, তুমি বলেছো তাতেই আমি অনেক খুশি। এভাবে আরো অনেক কথা বলে রাফিন ও তিন্নির পরিবারের সবাইকে সাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতে সন্ধ্যায় বিয়ের কাজ সম্পন্ন করে। বাসর ঘরে গুটিসুটি হয়ে বসে আছে অহনা, আর বেচারার বর মানে রাহাত বাইরে আড্ডা দিতেই যেন ব্যস্ত। ও যেন মনে এনে কেউ একজন অধীর আগ্রহ নিয়ে ওর জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। রাহাত আসতেছে না দেখে অহনা মনে মনে বলে, বিয়ের আগে
আমাকে এক নজর দেখবে বলে কত কি করতো, আর এখন নিজের করে নিয়েও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আজকে শুধু রুমে আসো চাঁদু, তারপর দেখো তোমার ক্লাস আমি কেমনে নেই। অহনার কথা বলার মাঝেই রাহাত ধীরে ধীরে গুটি গুটি পায়ে খুলে আস্তে করে দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই অহনা ঠাস করে বিছানা থেকে নেমে ঘোমটাটা খুলে রাহাতের কাছে এসে কলার ধরে, যেটা দেখে রাহাতের তো অবস্থা খারাপ। কেননা অহনার চোখ দিয়ে যেন রাগের কারণে আগুনের ফুলকি ঝরছে। অহনা বেশ সাজালো কণ্ঠে বলে, ওই তোর এখন রুমে আসার সময় হলো? হ্যাঁ, বিয়ের আগে তো এক নজর এই রাগওয়ালিকে দেখার জন্য রাতের রাত নাই দিনের দিন নাই আমার পিছু পিছু ঘুরঘুর করতি, আর এখন ভালো লাগে না? আর জান ঠিক সেইটা না, আগে তুমি আমার পা ধরে সালাম করো, তারপরে আমি তোমাকে বলতেছি কেমন। রাহাতের কথা শুনে অহনার কিছু না বলে সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটাটা দিয়ে স্বামীর পা ছুঁয়ে সালাম করে। রাহাত অহনাকে পা থেকে তুলে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। তুমি জানো না আমি তোমাকে না দেখে থাকতে পারি না? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে শোনা গো আমার, তোমার বুঝি আর তর্স হয়েছে না? যা দুষ্টু, তোমার মুখে বুঝি কোনো কথাই আটকায় না, তাই না? দেখছো তোমার পাঠকরা কিভাবে তাকিয়ে আছে রোমান্টিক কথোপকথন শোনার জন্য। আমার পাঠরা আমার মতোই, তারা জানে বিয়ে রাতে একটু একটু এমন দুষ্টুমি করতেই হয়। তা শোনা পাখি, তোমার রাগ কমেছে তো নাকি? না, একটুও কমেনি। তুমি পুলিশ অফিসার হয়েও আমাকে কখনো বলনি, সাথে আমার ফুফাতো ভাই হয়ে আমার কত অপমান সহ্য করেছো। আমি চাইনি তুমি আমার পরিচয় জানো, আর আমি তো জানতাম না তুমি আমার ফুলটুসি মামাতো বোন। যদি জানতাম তাহলে তো মামা মামিকে পটিয়ে তোমার মনের ঘরে আগেই প্রবেশ করতাম। আইছে আমার রসিক না করে। আচ্ছা, আমাকে অনেক কষ্ট দিয়েছো, এখন চলো নামাজ পড়ে নি, তারপর তোমার ভালোবাসা দিয়ে সব কষ্ট দাম উসুল করে নিব। কতটা ভালোবাসা নিতে পারো সেটা আমিও দেখবো। এখন তাহলে চলো আগে উজু করে নফল নামাজ পড়ে আসি, কেমন? চলো। তারপর অহনা ও রাহাত উজু করে দুইজন নামাজ পড়ে নেয়, হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়ে বিছানায় চলে আসে। রাহাত অহনার হাত ধরে বলে, না, তোমাকে একটা কথা না বললেই নয়। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, তাদের ভালোবাসলেও আমাকেই বাসতে হবে, আর কষ্ট দিলেও আমাকেই দিতে হবে। তাই আমি চাই না আমার বাবা মা বোনের মনে কখনো তোমার দ্বারা কষ্ট পাক। আমি আশা করি তোমার বাবা মাকে যেভাবে ভালোবাসতা ঠিক তার থেকে বেশি আমার বাবা মা বোনকে ভালোবাসবা, তাহলে তারাও তোমাকে আপন করে নেবে। এটা বলতে হবে না, আমি ভালো করেই জানি, বুঝেছো? আর আমার বাবা মাকে ছেড়ে নতুন বাবা মাকে পেয়েছি, তাদের কি কষ্ট দিলে হবে? এই তো আমার লক্ষ্মী বউ কত বোঝে। এই যে এই প্যাকেটটা তোমার জন্য। কি আছে এর ভিতরে? তুমি খুলেই দেখো না কি আছে। এমনিতেই কম টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছি তোমাকে। আচ্ছা ঠিক আছে। অহনা কথাটা বলে রাহাতের দেওয়া প্যাকেটটা খুলে একটু না অনেকটাই খুশি হয়, কেননা রাত অহনার জন্য এনেছে একটা জায়নামাজ, একটা তসবি, একটা হিজাবি বোরকা আর একটা স্বর্ণের চেন, সাথে একজোড়া পায়েল। কি গো বউ পাখি, গরিব স্বামীর থেকে উপহার পেয়ে খুশি তো নাকি? রাহাতের কথা শুনে অহনা রাহাতকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর ফুপাতে ফুপাতে বলে, তুমি এভাবে আর বলবে না, আমার খুব কষ্ট হয়। যার এত সুন্দর একটা মন আছে সে কিনা গরিব হয় বলো? তুমি আমাকে যা দিচ্ছ সেটা কোটি টাকার থেকেও বেশি দামি। আমি ধন্য যে তোমার মতো এত সুন্দর মনের একটা স্বামী পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আরে শোনা কাঁদে না, আমি তোমার সাথে মজা করলাম, বুঝেছো? রাহাত অহনার চোখ থেকে পানি মুছে দিয়ে উপরে কথাটা বলে। এভাবে আরো কিছু কথা বলে রাহাত ধীরে ধীরে অহনাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নেয়। আদরে আদরে ভরিয়ে দিচ্ছে অহনার পুরো শরীর, ধীরে ধীরে হারিয়ে যায় সুখের এক অজানা পৃথিবীতে। সকালে রাহাতের আগে অহনার ঘুম থেকে উঠে গোসল করে এসে ফ্রেশ হয়ে নেয়। রাত উঠছে না বলে ওর ভেজা চুলের পানি রাহাতের মুখের উপরে দিতেই রাত লাফ দিয়ে উঠে পড়ে। রাতের এমন অবস্থা দেখে অহনা যেন হাসতে হাসতে শেষ। এই যে মিস্টার স্বামী, এখন ওঠো, অনেক ঘুমাইছো। অহনার কথা শুনে রাহাত থাবা দিয়ে অহনাকে টান দিয়ে বুকের কাছে নিয়ে আস্তে করে বলে,
আমার মিষ্টি বউয়ের ভালোবাসা নিতেই পারলাম না, তার আগেই উঠবো নাকি? আগে বোনাস দাও, পরে উঠছি। সারা রাত অনেক দুষ্টুমি করেছো, তাই এখন নো দুষ্টুমি, বুঝেছো? এখন লক্ষ্মী বরের মতো উঠে পড়ো। অহনা কথা বলছে তো বলছেই, সেই দিকে রাহাতের কোনো খেয়াল নেই, কেননা রাহাত অহনার ঠোঁজোড়া নিজের দখলে নিয়ে নেয়। পাক্কা 10 মিনিট পরে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। কি গো সোনা বউ, ভালোবাসায় মন ভোলো নাকি আরো একটু দিতে হবে? এই না না, এখন আর এত ভালোবাসা নিতে হবে না, তুমি আগে ওঠো। এভাবেই আরো কিছু সময় দুষ্টুমি করে দুজনে ফ্রেশ হয়ে নেয়। তারপরে অহনার শাশুড়ি এসে ডেকে গেলে ওরা নিচে খেতে চলে আসে, খাওয়া দাওয়া করে। এভাবেই চলতে থাকে ওদের সুখের সংসার। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। এখন রাহাতের পরিবার আর অহনার পরিবার সবাই একই বাড়িতে একসাথেই থাকে, কেননা অহনা আর রাহি একা থাকবে না। ব্যাস, কি আর করা। আকাশ আর রাহাত ওদের সিদ্ধান্তকেও প্রাধান্য দিয়ে বাবা মায়ের সাথে কথা বলে একই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। তারা দুই পরিবারের সবাই রাজি হয়ে যায়। এভাবেই চলতে থাকে ওদের সংসার, আর আগাতে থাকে ভবিষ্যতে সুখের দিনকে ধরতে। ভালো থাকুক ওদের ভালোবাসা। ওদের মতো আপনারা সবাইও ভালোবাসায় ভালোবেসে ভালো থাকবেন। এই গল্পটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।